উম, বিশ্ব মানচিত্রের দিকে তাকালে যে সুস্পষ্ট সীমানাগুলো দেখা যায় তা আসলে এক ধরনের ভ্রম। মানে মানচিত্র আমাদের বোঝাতে চায় যে প্রতিটি দেশ একেবারে স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ এক একটি দ্বীপ। হ্যাঁ, ঠিক। একটা কাগজে আঁকা রেখার মতো। একদম। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতির গভীর নথিপত্র ঘাটলে সম্পূর্ণ ভিন্ন একটা বাস্তবতা বেরিয়ে আসে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু গবেষণা নিয়ে আলোচনা করব যা প্রমাণ করে যে বর্তমান বিশ্ব আসলে আলাদা কোনো দেশ বা একক সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে না। মানে ক্ষমতার আসল চাবিকাঠিটা অন্য কোথাও। ঠিক তাই। পর্দার আড়ালে থাকা বিশাল সব আঞ্চলিক সংস্থা বা ওই এক্সক্লুসিভ ক্লাবগুলো এই বৈশ্বিক ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। বিশ্বের দেশগুলো কেন নিজেদের নিরঙ্কুশ ক্ষমতা কিছুটা ছেড়ে দিয়ে এই বিশাল সব জোট তৈরি করছে, আজ আমরা সেই পিছনের কারণগুলোই খুঁজব। আমরা যদি বড় চিত্রের সাথে এটি মেলাই, তাহলে দেখতে পাব যে এই আঞ্চলিক সংস্থাগুলো কেবল কূটনীতির খাতিরে করা কোনো সাধারণ চুক্তি নয়। এগুলো মূলত আধুনিক বিশ্বে টিকে থাকার এক একটি শক্তিশালী কৌশল বা মেকানিজম। টিকে থাকার কৌশল, মানে ইকোনমিক সার্ভাইভাল। শুধু ইকোনমিক নয়, পলিটিক্যাল এবং মিলিটারি সার্ভাইভালও বটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশগুলো ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সীমানা আটকে রেখে একা বৈশ্বিক অর্থনীতির ধাক্কা সামলানো সম্ভব নয়। এই নথিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে দেশগুলো নিজেদের সার্বভৌমত্বের একটা বড় অংশ স্বেচ্ছায় এই জোটগুলোর হাতে তুলে দিচ্ছে। কারণ একটা দেশের চেয়ে একটা বিশাল আঞ্চলিক জোটের দর কষাকষির ক্ষমতা অনেক বেশি, তাই না? একদম। এই জোটগুলো এখন আর কেবল বাণিজ্য নিয়ে পড়ে নেই, তারা রীতিমতো বৈশ্বিক নিয়মকানুন তৈরি করছে। আর এই নিয়মকানুন তৈরি এবং একজোট হওয়ার কথা উঠলে সবচেয়ে সুসংগঠিত যে মডেলের কথা গবেষণায় বারবার এসছে তা হলো ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। নথিপত্র বলছে এটি কোনো রাতারাতি তৈরি হওয়ার সংগঠন নয়। না, একেবারেই না। এর শুরুটা হয়েছিল ১৯৫১ সালে। হ্যাঁ, ওই কোল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠনের মাধ্যমে। এর পেছনে যুক্তিটা কিন্তু দারুণ ছিল। মানে যে দেশগুলো একসাথে যুদ্ধাস্ত্রের কাঁচামাল ভাগাভাগি করবে তারা অন্তত নিজেদের মধ্যে আর যুদ্ধ করবে না। ঠিক। অর্থনীতিকে এমনভাবে জুড়ে দেওয়া যাতে যুদ্ধ করাটা আর্থিকভাবে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু ৯০-এর দশকে এসে, মানে ১৯৯২-৯৩ সালের দিকে মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে তারা শুধু বাণিজ্য থেকে বেরিয়ে পুরোপুরি একটি রাজনৈতিক কাঠামোতে রূপ নিল। এখন তাদের সদস্য সংখ্যা ২৭। কিন্তু বিষয়টা তো এত সহজ নয়। নিজেদের দেশের আইন বাদ দিয়ে ব্রাসেলসে বসে থাকা কেন্দ্রীয় কর্তৃপক্ষের আইন মানা, এটা কি কোনো দেশের জন্য স্বস্তির? মোটেও স্বস্তির বিষয় নয়। আর ঠিক এই কারণেই ইউরোপিয়ান ইউনিয়ন একটি অনন্য সুপ্রান্যাশনাল বা অধিজাতীয় সত্তা হিসেবে কাজ করে। মানে সদস্য রাষ্ট্রগুলো কিছু ক্ষেত্রে নিজেদের জাতীয় আইনসভার চেয়ে ইইউ এর কেন্দ্রীয় সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিতে বাধ্য। ও আচ্ছা, এটা তো বিশাল একটা ছাড়। দেশগুলোর বেরিয়ে যাওয়ার একটা পথ রাখা আছে। সংবিধানে এমন একটা ধারা আছে যেটা ব্যবহার করে যুক্তরাজ্য পুরো বিশ্বকে চমকে দিয়ে ব্রেক্সিট ঘটিয়েছিল। মানে এটি আইনি চুক্তির মাধ্যমে বাধা পরিবার হলেও দরজা পুরোপুরি বন্ধ নয়। এই জোটের ভেতরের নিয়মগুলোর যে নমনীয়তা, সেটা সত্যি অবাক করার মতো। ধরুন, একটা আধুনিক জিম মেম্বারশিপের কথা যদি ভাবি। জিম মেম্বারশিপ দারুণ একটা উপমা। হ্যাঁ, মানে কেউ হয়তো জিমের বেসিক মেম্বার, কিন্তু তার মানে এই নয় যে জিমের সুইমিং পুল বা সনা ব্যবহার করার অধিকার তার আছে। ইইউ ঠিক এরকমই একটা অদ্ভুত কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। কিভাবে একটু বুঝিয়ে বলুন। যেমন নথিতে উল্লেখ আছে যে ইইউ এর ২৭টি দেশের মধ্যে ২০টি দেশ ইউরো মুদ্রাকে ব্যবহার করে। কিন্তু সুইডেন বা ডেনমার্কের মতো শক্তিশালী অর্থনীতির দেশগুলো ইইউ এর সদস্য হওয়া সত্ত্বেও ইউরো ব্যবহার করে না। ঠিক, ওরা নিজেদের কারেন্সি ধরে রেখেছে। আবার বর্ডার ছাড়া চলাচলের যে সেনজেন এলাকা, মানে যেখানে ২৫টি দেশে পাসপোর্ট ছাড়াই যাতায়াত করা যায়, সেখানে আয়ারল্যান্ড বা সাইপ্রাসের মতো দেশ কিন্তু নেই। একই ইউনিয়নের সদস্য হয়েও এই যে সুযোগ সুবিধার আলাদা স্তর, এটি কিভাবে কাজ করে? এই স্তরীভূত কাঠামোয় আসলে ইউকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। সবাইকে একই ছাঁচে ছায়লার চেষ্টা না করে যার যতটুকু সক্ষমতা তাকে ততটুকু একীভূত করার কৌশল। ইউরো মুদ্রার মেকানিজমটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ইউরো তো ১৯৯৯ সালে চালু হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু প্রথম ৩ বছর এর কোনো ফিজিক্যাল নোট বা কয়েন ছিল না। এটি ছিল সম্পূর্ণ একটি অদৃশ্য মুদ্রা। অদৃশ্য মুদ্রা,
মানে সাধারণ মানুষ এটা ছুঁয়ে দেখতে পারত না। একদম না, কেবল ব্যাংকের অ্যাকাউন্টিং আর ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে আদান-প্রদান হতো। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের হাতে দেওয়ার আগে ব্যাংকগুলোর মধ্যে এর প্রতি আস্থা তৈরি করা। 2002 সালে গিয়ে এটি কয়েন আর নোট হিসেবে মানুষের হাতে আসে। দারুণ একটা প্ল্যান। আবার শেনজেনের ক্ষেত্রেও এই ধীর গতির বিষয়টা দেখা যায়। এই তো 2024 সালের 31 মার্চ বুলগেরিয়া এবং রোমেনিয়াকে শেনজেন এলাকায় যুক্ত করা হলো। ও আচ্ছা, অতি সম্প্রতি। হ্যাঁ, কিন্তু সেটিও আপাতত শুধু আকাশ এবং নৌপথের জন্য। স্থলভাগের সীমানাগুলো তারা এখনই পুরোপুরি তুলে নেয়নি। এই ধীরে ধীরে খাপ খাইয়ে নেওয়ার সুযোগটাই ইউর প্রধান শক্তি। বুঝতে পেরেছি। ইউরোপের এই অত্যন্ত গোছানো পরিকাঠামো থেকে এবার সম্পূর্ণ ভিন্ন একটি মহাদেশের দিকে তাকাতে চাই। নথিতে আফ্রিকান ইউনিয়ন বা AU এর বিশাল ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আফ্রিকার ক্যানভাসটা কিন্তু ইউরোপের চেয়েও অনেক আলাদা। একেবারেই। ইউরোপের মতো ঐতিহাসিক যোগাযোগ বা অর্থনৈতিক ভিত্তি তো সেখানে নেই। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। 55টি সম্পূর্ণ ভিন্ন ভাষা, সংস্কৃতি, ভূপ্রকৃতি থাকা দেশগুলো কিভাবে একটি একক অর্থনৈতিক শক্তি হওয়ার চেষ্টা করছে। এটা অত্যন্ত উচ্চাভিলাষী একটা পদক্ষেপ। আফ্রিকান ইউনিয়ন মূলত তাদের পূর্বসূরি অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি বা OAU-কে বাতিল করে 2002 সালে গঠিত হয়। পুরনোটা বাতিল করার দরকার পড়ল কেন? কারণ তারা বুঝতে পেরেছিল যে শুধু উপনিবেশবাদ বিরোধিতা দিয়ে একবিংশ শতাব্দীতে টিকে থাকা যাবে না। তাদের অর্থনৈতিক মুক্তি প্রয়োজন। এই লক্ষ্যেই তারা এজেন্ডা 2063 নামে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে। 2063 মানে 50 বছর মেয়াদী বিশাল একটা পরিকল্পনা। ঠিক। আফ্রিকান দেশগুলো অনুধাবন করেছে যে তারা দীর্ঘদিন কেবল পশ্চিমা বিশ্বের জন্য কাঁচামালের যোগানদাতা হয়ে ছিল। এখন তারা নিজেদের কাঁচামাল নিজেদের ভেতরেই প্রক্রিয়াজাত করে বাণিজ্য করতে চায়। কিন্তু আমি নথির এই জায়গাটিতে একটু হোঁচট খাচ্ছি। এই যে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা বিশাল মুক্ত বাণিজ্য অঞ্চলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সংক্ষেপে যাকে AFCFTA বলা হয়, 2020 সালে শুরু হয়েছে। হ্যাঁ, তো কাগজে কলমে এটি বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল হতে পারে 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO প্রতিষ্ঠার পর। কিন্তু বাস্তবে যেখানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পর্যাপ্ত সড়ক বা রেল যোগাযোগই নেই, সেখানে শুল্কমুক্ত বাণিজ্য করে 55টি দেশের অর্থনীতিকে এক করা কি খুব একটা বাস্তবসম্মত? আপনার সন্দেহটা খুব যৌক্তিক। বড় দেশগুলো ছোট দেশগুলোকে গিলে খাবে কিনা সেই ভয় থাকে। ঠিক সেটাই ভাবছিলাম। কিন্তু ঠিক এই জায়গাতে মেকানিজমটা কাজ করছে। মুক্ত বাণিজ্যের মানে এই নয় যে কাল থেকেই কেনিয়ার একজন কৃষক কোনো বাধা ছাড়াই নাইজেরিয়ায় পণ্য বিক্রি করবেন। তাহলে মেকানিজমটা কি? আসল মেকানিজম হল মহাদেশের ভেতরের দেশগুলোর মধ্যে একে অপরের ওপর থেকে ধাপে ধাপে শুল্ক তুলে নেওয়া। শুল্ক কমলে বাণিজ্যের পরিমাণ বাড়ে, আর বাণিজ্য বাড়লে তারা বাধ্য হয় নিজেদের মধ্যে রাস্তা, রেল লাইন এবং একক এভিয়েশন মার্কেট তৈরি করতে। ও মানে চুক্তিটা আগে, যাতে বাধ্য হয়ে পরে অবকাঠামো তৈরি হয়। একদম। এটি কেবল বাণিজ্যের জন্য নয়, এটি অবকাঠামো নির্মাণের একটা প্রভাবক। তারা পরাশক্তিগুলোর সামনে নিজেদের একটা বিশাল বাজার হিসেবে দাঁড় করাতে চায়। এই ঐক্যবদ্ধ হওয়ার বিশাল স্বপ্ন থেকে এবার যদি আমরা জোটের নিজস্ব নিয়ম আর রাজনৈতিক আচরণের দিকে নজর দিই, তাহলে একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান এবং দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোট দুটির মধ্যে তুলনা করলে দারুণ একটা ধাক্কা খেতে হয়। হ্যাঁ, এই দুই জোটের পলিসি আকাশ আর পাতাল তফাত। আসিয়ানের 1967 সালের ব্যাংকক ঘোষণা এবং 1976 সালের ট্রিটি অফ অ্যামিটি অনুযায়ী তাদের মূলনীতি হল কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। মানে সদস্য দেশের ভেতরে চরম রাজনৈতিক অস্থিরতা ঘটলেও জোটগতভাবে তারা নাক গলাবে না। নন ইন্টারফেরেন্স পলিসি। ঠিক। কিন্তু এর ঠিক উল্টো চিত্র দেখছি মার্কোসুরের ক্ষেত্রে, যা 1991 সালে গঠিত হয়েছিল। একই রকম আঞ্চলিক জোট হয়েও মার্কোসুর 2016 সালে ভেনেজুয়েলাকে সদস্যপদ থেকে বরখাস্ত করে দিল। হ্যাঁ, কারণ হিসেবে বলেছিল গণতান্ত্রিক শৃঙ্খলা ভঙ্গ। সেটাই তো। একটি জোট বলছে তোমার দেশের ভেতরে কি হচ্ছে আমরা দেখব না, আর অন্য জোট বলছে তোমার ঘরে গণতন্ত্র না থাকলে তুমি ক্লাবে থাকতে পারবে না। এত পার্থক্য কেন? এই ভিন্নতার কারণ লুকিয়ে আছে জোটগুলো গঠনের ইতিহাসে। আসিয়ান যখন গঠিত হয় তখন সময়টা ছিল স্নায়ুযুদ্ধের। মানে কোল্ড ওয়ারের সময়। হ্যাঁ,
পুরো দক্ষিণ পূর্ব এশিয়া তখন রাজনৈতিক অস্থিরতা আর গৃহযুদ্ধে জর্জরিত। তখন তাদের অগ্রাধিকার ছিল একে অপরের সরকারকে টিকিয়ে রাখা। এই হস্তক্ষেপ না করার নীতিটি তাদের জন্য কোনো আদর্শিক পছন্দ ছিল না, এটি ছিল টিকে থাকার একমাত্র উপায়। বুঝতে পারছি। না হলে হয়তো পুরো অঞ্চলটাই টুকরো টুকরো হয়ে যেত। একদম তাই। তার মানে আসিয়ানের এই নীরবতা মূলত তাদের একটা ঢাল হিসেবে কাজ করছে। কিন্তু নথিতে দেখা যাচ্ছে এই নীরবতার মানে এই নয় যে তারা আন্তর্জাতিক অঙ্গরে দুর্বল। আসিয়ানের বিভিন্ন ফোরাম যেমন ARF বা এশিয়ান রিজিনাল ফোরাম এবং EAS বা ইস্ট এশিয়া সামিটের কথা বলা হয়েছে। এগুলো তো পরাশক্তিদের নিয়ন্ত্রণের হাতিয়ার। ঠিক ধরেছেন। আসিয়ান নিজেদের নিরপেক্ষতাকে কাজে লাগিয়ে এমন সব ফোরাম তৈরি করেছে যেখানে আমেরিকা, চীন, রাশিয়া আর ভারতের মতো প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলো একই টেবিলে বসতে বাধ্য হয়। আর মজার ব্যাপার হলো এই ফোরামগুলোর এজেন্ডা নির্ধারণ করে আসিয়ান নিজেই। সেটাই, তারা ছোট দেশ হয়েও পরাশক্তিগুলোকে নিজেদের মাঠে খেলতে বাধ্য করে। অন্যদিকে মার্কোসুরের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। তারা মূলত একটি বাজার সম্প্রসারণকারী জোট হিসেবে কাজ করতে চায়। মানে তারা বাইরের বিশ্বের সাথে ট্রেড করতে বেশি আগ্রহী। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন বা ভারতের মতো বিশাল অর্থনীতির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়। আর পশ্চিমা বিশ্বের সাথে চুক্তি করতে হলে গণতান্ত্রিক স্থিতিশীলতার একটা পজিটিভ ভাবমূর্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। ভেনেজুয়েলার সংকট মার্কোসুরের বাণিজ্যিক ভাবমূর্তিকে নষ্ট করছিল। ও, এখন হিসাবটা মিলছে। নিজেদের নির্ভরযোগ্য বাজার হিসেবে তুলে ধরতেই তাদের এই কঠোর পদক্ষেপ নিতে রয়েছিল। বাণিজ্য আর কূটনীতির এই হিসাব থেকে এবার আমরা আলোচনার সবচেয়ে ভারী অংশে যাব, মানে ভূরাজনীতি, সামরিক শক্তি এবং সম্পদের একচেটিয়া নিয়ন্ত্রণের দিকে। এখানে এসসিওর বিষয়টা আসবে নিশ্চিত। একদম। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO ভৌগোলিক বিস্তার এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় বিস্ময় হল এই জোটের ভেতরের সমীকরণ। ভারত এবং পাকিস্তানের উপস্থিতির কথা বলছেন তো? হ্যাঁ, যাদের মধ্যে বছরের পর বছর ধরে তীব্র সীমান্ত দ্বন্দ্ব, তারা দুজনই এই জোটের পূর্ণ সদস্য। নথিতে দেখছি 2018 সালের পিস মিশনের কথা। রাশিয়ার মাটিতে আয়োজিত সেই সামরিক মহড়ায় ভারত এবং পাকিস্তান একই সাথে অংশ নিয়েছিল। কিভাবে একটা জোট এত বড় চিরশত্রুদের এক মঞ্চে নিয়ে আসে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আসলে ভূ রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। এসসিওকে মূলত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পূর্ব দিকের কাউন্টার হিসেবে দেখা হয়, রেস্ট স্ট্রাকচার। ও আচ্ছা, সন্ত্রাস বিরোধী সংস্থা। হ্যাঁ, এর মাধ্যমে তারা নিশ্চিত করে যে ভেতরের কোনো দেশের গোষ্ঠী যেন অন্য দেশের স্থিতিশীলতা নষ্ট না করে। ভারত ও পাকিস্তান বৃহত্তর বাজার ও নিরাপত্তায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করতেই এখানে যোগ দিয়েছে। আর 2023 সালে ইরানের অন্তর্ভুক্তির বিষয়টিও খেয়াল করুন। এটা তো পশ্চিমা বিশ্বের জন্য একটা বড় বার্তা। একদম। এশিয়ায় একটি শক্তিশালী বিকল্প মেরু তৈরি হচ্ছে। পশ্চিমা বিশ্বকে নির্দেশনার বাইরে রাখার এই চেষ্টার কথা উঠলে সম্পদের নিয়ন্ত্রণের বিষয়টা আসে। আমি তেলের বাজার নিয়ন্ত্রণকারী জোট ওপেকের কথা বলছি। 1967 সালে ভিয়েনায় সদর দপ্তর স্থাপন করা এই সংস্থার ক্ষমতা রীতিমতো ভয়ঙ্কর। ওপেকের মূল ক্ষমতা কিন্তু তেল উৎপাদনে নয়, বরং তেল উৎপাদন না করার মধ্যে। মানে কৃত্রিম সংকট তৈরি করা। ঠিক তাই। এটি একটি কার্টেল বা সিন্ডিকেট। তারা ভিয়েনায় বসে সিদ্ধান্ত নেয় প্রতিদিন কত ব্যারেল তেল বাজারে ছাড়বে। দাম কমে গেলে তারা উত্তোলন কমিয়ে দেয়। বাজারের সরবরাহ কমলে দাম বেড়ে যায়। কিন্তু গবেষণায় দেখছি শুধু ওপেক দিয়ে এখন আর বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, কারণ রাশিয়ার মতো অনেক বড় তেল উৎপাদক তো ওপেকের সদস্য নয়। আর ঠিক এই সংকট মোকাবেলা করতেই 2016 সালে জন্ম হয়েছে ওপেক্স প্লাসের। ওপেক প্লাস। হ্যাঁ, ওপেক যখন বুঝল নন ওপেক দেশগুলো তাদের একচেটিয়া ক্ষমতা নষ্ট করে দিতে পারে, তখন প্রতিযোগিতায় না গিয়ে রাশিয়ার মতো দেশগুলোকে সাথে নিয়ে ওপেক প্লাস তৈরি করল। এখন বিশ্বের প্রায় সব বড় তেল উৎপাদক এক টেবিলে বসে দাম নির্ধারণ করে। বাপরে, মানে কেবল পাশাপাশি অবস্থিত দেশগুলো মিলে আঞ্চলিক জোট হয় না, অভ্যন্তরীণ অর্থনৈতিক স্বার্থ বিশাল জোট তৈরি করতে পারে। একেবারেই তাই। আজকের এই গভীর বিশ্লেষণে নথিপত্রের স্তূপ থেকে যে চিত্রটি তুলে আনলাম তা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্তহীন ভোলন, আফ্রিকার বিশাল বাণিজ্য স্বপ্ন, আসিয়ানের কূটনৈতিক ব্যালেন্স, আবার এসসিওর সামরিক প্রভাব থেকে শুরু করে ওপেকের তেলের দাম নির্ধারণ, এগুলোই মূলত আধুনিক বিশ্বের চালিকা শক্তি। তাহলে এসবের মানে কি দাঁড়ালো?
মানে হলো দেশগুলো এখন আর একা কোনো সিদ্ধান্ত নেয় না। ঠিক, আমরা মানচিত্রে যে সীমানা দেখি বাস্তবতা তার চেয়ে অনেক বেশি আন্তঃসংযুক্ত। তারা এক একটি বিশাল সিন্ডিকেটের অংশ। এই সিন্ডিকেট বা ক্লাবের ধারণা থেকেই আমি একটা চূড়ান্ত প্রশ্ন রাখতে চাই। আমরা দেখলাম এই আঞ্চলিক জোটগুলো দিন দিন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে, নিজস্ব মুদ্রা, আইনি কাঠামো তৈরি করছে। এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে জাতিসংঘ বা ইউএনের মতো প্রথাগত বৈশ্বিক কাঠামোগুলো কি তাদের গুরুত্ব হারাবে? খুবই চিন্তার একটা বিষয়। যেখানে প্রতিটি ক্লাবের দেয়াল অত্যন্ত মজবুত। এই জোটগুলোর উত্থান কি বৃহত্তর পরিসরে এক নতুন বিভাজনের রেখা টেনে দিচ্ছে? এটি এমন একটি বিষয় যা নিয়ে নতুন করে ভাবার অবকাশ রয়েছে। সত্যি, ক্ষমতা কিভাবে রাষ্ট্র থেকে সরে গিয়ে এই আঞ্চলিক সাম্রাজ্যগুলোর হাতে পুঞ্জীভূত হচ্ছে তা গভীরভাবে ভাবার মতো। আজকের আলোচনা প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির আসল খেলাটা সীমানার ভেতরে নয়, বরং সীমানাগুলোর সংযোগস্থলে খেলা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জোটগুলোর বিবর্তন নিয়ে অনুসন্ধান অব্যাহত থাকুক। শুভবিদায়।